السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের 2026 সালের আজকে 11 এপ্রিল অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, সদ্য বিদায়ী সভাপতি, মহান জাতীয় সংসদের সাবেক সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মৌলানা আলম ও শামসুল ইসলাম, মঞ্চে বসা সম্মানিত অতিথিবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বাংলাদেশের বিভিন্ন জেলা এবং শহর থেকে আগত ডেলিগেট ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আজানের সময় অত্যাসন্ন, এই জন্য অতি সংক্ষেপে দুই একটি কথা বলে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। প্রথমেই আমি দোয়া করছি আল্লাহ তাআলা পক্ষ থেকে যাদের উপর আজকে এই মহান জিম্মাদারি এসেছে, কেন্দ্রীয় সভাপতি সহ তার সকল সহকর্মী এই কমিটিতে যারা আছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন তাদের উপর বহন করেন এবং তাদেরকে সাহায্য করেন, যাতে করে তারা তাদের দায়িত্ব পালন করার মাধ্যমে মুক্তির এই আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ রাখুন এবং সকল দিক থেকেই সাহায্য করেন। আমি কৃতজ্ঞতা আদায় করছি বাংলাদেশের সমস্ত শ্রমিক সমাজের জন্য। দীর্ঘদিন ফ্যাসিজমের জাতাকলে পৃষ্ঠ বাংলাদেশ একটি বৈপ্লবিক আন্দোলনের মধ্য দিয়ে, একটি বৈপ্লবিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 24 সালের 5ই আগস্ট ফ্যাসিবাদের যারা প্রতিকূল ছিল তাদের হাত থেকে মুক্তি পেয়েছে। এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন, জীবন দেওয়া লোকদের শতকরা 62 হচ্ছেন শ্রমিক, আর আমরা বাকি সবাই মিলে 38 এটি পৃথিবীর ইতিহাস, এটি ইসলামের ইতিহাস। মক্কার জীবনে ওই বঞ্চিত শ্রমিকরাই প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দক্ষিণ হস্ত হিসাবে বুক টান করে দাঁড়িয়েছিলেন। কোন নির্যাতন তাদেরকে ঈমান থেকে খারিজ করতে পারেনি। তারা ঈমানের পথে অটল ছিলেন, অবিচল ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও একই ঘটনা, 90-এর গণ আন্দোলন দেখেছি, সেখানে একই ঘটনা, 24-এর গণবিপ্লব গণ আন্দোলনেও একই ঘটনা। এই শ্রমিক সমাজের প্রত্যাশা, দাবি, চাহিদা রাষ্ট্রের কাছে খুবই মাননীয়, কিন্তু দুঃখের বিষয় এই সামান্যটুকু চাহিদাও তাদের এখন পর্যন্ত কোনো রাষ্ট্র ব্যবস্থা, কোনো সরকারই পরিপূরণ করতে পারেনি। তার কারণ যারা রাষ্ট্র ব্যবস্থাপনায় যান তারা ওই শ্রমিকদের অঙ্গন থেকে উঠে আসেননি। তারা সোনার চামচ রূপার কাঠি হাতে নিয়ে জন্ম নিয়েছেন। তারা শ্রমিকদের দুঃখ বুঝবে কিভাবে? তাদের বেশিরভাগ ব্যবসায়ী মালিক। ব্যবসায়ী মালিকও এখনো অপরাধ নয়। ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা হবে, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি চালু হবে, জনগণ সেখানে কর্মসংস্থান খুঁজে পাবে। কিন্তু তারা ওই জনগণকে বেশিরভাগ ক্ষেত্রেই মানবিক মর্যাদাটুকু দিতে ব্যর্থ। তাদের এই নোংরা অ্যাটিটিউডের কারণেই রাষ্ট্রীয় দায়িত্বেও যখন যান তখন একই কাণ্ড কারখানা তারা করে। শ্রমিকদের প্রতি তারা সম্মান দেখাতে ব্যর্থ হয়। আমরা শ্রেণী শত্রু গঠন করা ওই স্লোগানে আমরা বিশ্বাসী করি। লাল পতাকাওয়ালারা তারা বলতো শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে শ্রেণী শত্রু গঠন করতে হবে। এই শ্রেণী শত্রু কারা? যারা মালিক এবং উদ্যোক্তা। তারা মালিক আর উদ্যোক্তা যদি না থাকে তো শ্রমিক কাজ করবে কোথায়? তার কর্মসংস্থান হবে কোথায়? আমরা এখানে সমন্বয় করতে চাই। শ্রমিক মালিক ভাই ভাই একে অন্যকে সম্মান করবে, ভালোবাসবে। শ্রমিক তার কর্মসংস্থানের জন্য মালিকের প্রতি কৃতজ্ঞ থাকবে, আন্তরিকভাবে কাজ করবে। আবার মালিক একথা মনে করবে যে তার পুঁজি আর তার যন্ত্রপাতি অচল,
যদি এই শ্রমিক না থাকে। অতএব শ্রমিক বাঁচলে মালিক বাঁচবে, শিল্প বাঁচবে। শ্রমিক যদি না বাঁচে শিল্পেরও মৃত্যু হবে। এই দুইটাই বাঁচুক, শুধু বাঁচুক না, এই দুইটাই বিকশিত হোক, সেটাই শ্রমিক কল্যাণের মূল প্রতিপাদ্য। এই সমন্বয়ের দৃষ্টিভঙ্গি নিয়েই শ্রমিক কল্যাণ কাজ করে। হাঁটি হাঁটি পা করে শ্রমিক কল্যাণ আজকে এখানে এসে দাঁড়িয়েছে। বিগত নির্বাচনে জাতিকে আমরা বলেছিলাম নেতৃত্ব আমরা তরুণ এবং যুবকদের হাতে তুলে দিতে চাই। আপনারা দেখবেন জামাতে ইসলামী থেকে যারা বিভিন্ন জায়গায় আমাদের ক্যান্ডিডেট হয়েছিলেন তাদের শতকরা 70% বয়স হচ্ছে 42 বছরের নিচে। আমরা তার প্রমাণ রেখেছি। আর আজকেও এই সম্মেলনের মধ্য দিয়ে একজন যুবকের হাতে আমরা মূল চাবিটা তুলে দিলাম। আমরা চাই যৌবনের এই শক্তিটা জাতি গঠনের কাজে লাগুক। আমাদের এই বয়সে যতটুকু পেরেছি আমরা দিয়েছি, এখন পতাকা আমরা যুবকদের হাতে তুলে দিতে চাই। তারা এই পতাকা নিয়ে সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের এই দিনে সরকারের কাছে আমরা স্পষ্ট দাবি, শ্রমিকরাও এই সমাজের নাগরিক, ভোট শ্রমিকরাও আমাদেরকে আপনাদেরকেও দিয়েছে। সুতরাং শ্রমিকদের সব বিষয় মালিকদের ঘাড়ের উপর ফেলে দিবেন না, রাষ্ট্রকেও দায়িত্ব নিতে হবে। মালিকরা ইনসাফের ভিত্তিতে তাদের যা করণীয় তা করবে, বাকিটা রাষ্ট্রকে শেয়ার করতে হবে। শ্রমগণা এলাকায় কোনো বিশেষায়িত হসপিটাল নাই, দুই একটা সাধারণ হাসপাতাল থাকলেও সেগুলা চাহিদার তুলনায় কিছুই না। আমরা দাবি করব শ্রমগণা এলাকাগুলোতে অবশ্যই মানসম্মত সাধারণ হাসপাতাল যেমন থাকবে তেমন বিশেষায়িত হাসপাতালও সরকারকে গড়ে তুলতে হবে এবং শ্রমিকদের চিকিৎসা সঙ্গতভাবে এর ব্যয়ভার সরকার এবং মালিক পক্ষকে শেয়ার করে বহন করতে হবে। কারণ শ্রমিকদেরকে যা বেতন ভাতা দেওয়া হয় তা দিয়ে পেটের জোগানি হয় না, চিকিৎসার খরচ বাঁচাবে করতে। পাশাপাশি শ্রমিকদের সন্তানদেরকে মানুষ করা, শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব পরিপূর্ণভাবে শুধু সরকারকেই নিতে হবে। মালিকের ছেলে মালিক হবে, শ্রমিকের ছেলে মালিক হবে না, রাজার ছেলে রাজা হবে। আমার একজন শ্রমিক ভাইয়ের ছেলে কি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হওয়ার পথে কোন নিষেধাজ্ঞা আছে? আমরা চাই সেই শ্রমিক বন্ধুটি ভাইটির ঘর থেকে আগামী দিনের প্রধানমন্ত্রী বের হয়ে আসুক। সেই শিক্ষা, সেই পরিবেশ সরকারকে, রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। বন্ধুগণ, অনেক কথা ছিল, একটা আজান হয়ে যাবে, এই জন্য আমি আজকে কথা এখানেই রাখলাম। মুক্তির ময়দানে লড়াই হবে। আমাদের অধিকার, জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পায় তারা শুরু হয়েছে। আমরা সংসদ থেকে বের হয়ে এসেছি, কিন্তু আমরা আবার সংসদে ফিরে যাব। মাঝখানের জনগণকে সাথে নিয়ে জনগণের মুক্তির আন্দোলন আমরা গড়ে তুলব। এই আন্দোলনের জনগণের অধিকারের ব্যাপারে আমরা সরকার কিংবা যে কোনো কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ পরিমাণ ছাড় দেব না। সেই আন্দোলনে অতীতের মতো গৌরবময় ভূমিকা পালন করার জন্য এগিয়ে আসার আহ্বান আপনাদের মাধ্যমে আমি গোটা শ্রমিক সমাজের কাছে রাখলাম। ইনশাআল্লাহ মুক্তির ময়দানে, আন্দোলনে, জনগণের মুক্তির লড়াইয়ে আবার দেখা হবে রাজপথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।